এইমাত্র পাওয়া খবর, থাকবে না গোপালগঞ্জ, ডক্টর ইউনূসের কঠিন হুঙ্কার। আগামীকাল শুরু হবে আসল খেলা। এই আসল খেলা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। গোপালগঞ্জে যা হলো, আমি এই প্রশ্নটা তুলে রাখবো, সেটা হচ্ছে এটা কি আসলে সরকার এবং এনসিপির যৌথ পরিকল্পনায় হয়েছে? অবশ্য কেউ বলতেই পারেন যে যৌথ পরিকল্পনায় হলেই এনসিপি যদি সেটার পার্ট হয়ে থাকে, জেনে থাকে, তাহলে তার নিশ্চয় জয় হয়েছে, সে নিশ্চয়ই খুবই সুবিধাজনক অবস্থায় আছে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু এই প্রশ্নটা কেন করছি, গতকাল সকালেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এনসিপি কেন গোপালগঞ্জে যাচ্ছে। যে গোপালগঞ্জে 5 আগস্টের পর থেকে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, যেটা আসলে সরকারের অলমোস্ট কোনো নিয়ন্ত্রণ ওই জেলার উপরে আছে সেটা বোঝা যাচ্ছিল না। সেনাবাহিনীর গাড়িতে হামলা, বিএনপি নেতাকে হত্যা, পুলিশের থানা ঘেরাও, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপরে হামলা, এগুলো হয়েছে। এবং প্রত্যেকটা ঘটনার অন্তত 3টা ঘটনাতেই আমি একই কথা বারবার বলেছি, সরকার গোপালগঞ্জকে কি স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ হিসাবে মেনে নিচ্ছেন? এটা কি বাংলাদেশের ভেতরে আরেকটা স্বাধীন দেশ হয়ে দাঁড়াচ্ছে? সরকার কেন সেখানে ব্যবস্থা নিচ্ছে না? ইনফ্যাক্ট ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি বারবার বলছে তারা অনেক আগে ঘোষণা দিয়েছে তারা ওখানে যাবেন, কথাটা ভুলো না। কিন্তু এখানে যে এই পরিস্থিতি হতে পারে, আমি আমার সেই ভিডিওতেই আমি এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি। খুব সাধারণ রাজনৈতিক খোঁজ খবর রাখেন সেই মানুষও বলবেন যে এখানে একটা ভয়ঙ্কর গোলযোগের সম্ভাবনা দেখা যাচ্ছিল। এখন জেনে শুনে এনসিপি কেন গেল? টেকনিক্যালি বলছি, সরকার যদি মনে করত যে এই যে পরিস্থিতি আছে এটা এখনো নিয়ন্ত্রণে না, অনুকূলে না, তারা এনসিপির ওখানে যাওয়াটা নিষেধ করতে পারত। অবশ্যই এনসিপি যাওয়া নিয়ে একটা বয়ান তৈরি করেছে, সেটা আমার অন্য ভিডিওতে কথা বলবো। সেটা বারণ করে দিলেই এই ঘটনাগুলো ঘটে না, তাই না? কারণ সরকারের কাছে গোয়েন্দা তথ্য আমাদের যে কারো চাইতে বেশি আছে। আর যদি না থাকে, কথার কথা, আওয়ামী লীগ এরকম একটা প্রস্তুতি নিচ্ছে, তারা এসে সংঘবদ্ধভাবে এই কাজ করবে, এটা 1 দিন 2 দিনের প্রস্তুতি না, এটা দীর্ঘদিনের প্রস্তুতি। এবং এই তথ্য পাওয়া গোয়েন্দা সংস্থার জন্য কোনো ব্যাপারই ছিল না। সেটা যদি না পেয়ে থাকে তাহলে তো আমাদের দেশ ভয়ঙ্কর বিপদের মুখে আছে। কারণ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতই অথর্ব, গোপালগঞ্জে আওয়ামী লীগ দিনের পর দিন সংগঠিত হয়েছে, পরিকল্পনা করেছে, গতকাল যা করেছে সেটা করবে, সেটা খবর পাইনি। আর যদি তারা এটা জেনে থাকে তাহলে এই ঘটনাটা তারা হতে দিয়েছে, কোনো রকম কোনো সন্দেহ নেই। আমি কোনটা মনে করি? আমি মনে করি গোয়েন্দা সংস্থার কাছে এটা এত কঠিন কোনো গোয়েন্দাগিরির কাজ না, এটা খুবই বেসিক গোয়েন্দাগিরির কাজ। এইটা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্য ছিল এবং তারা এরপরও এটা হতে দিয়েছে। এবং এনসিপিকে না জানিয়ে তারা এটা করেছেন আমি তাও মনে করি না। এনসিপি যাবে, একটা গোলযোগ হবে, এই গোলযোগটা অনেক কিছু তারা মনে করছেন অর্জন করবেন, সেই অর্জনের মাধ্যমে এটা এনসিপি দল হিসাবে নিজকে মানে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে, সেটা যেমন বলতে পারবে। তার চাইতে জরুরি কথা, যেটা খুব হঠাৎ করে বেরিয়ে গেল, যারা হান্নান মাসুদের একটা স্টেটাস আমাদের সামনে আসছে, তিনি বলছেন যে একটা জেলায় জাতীয় নেতৃবৃন্দকে যারা নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে নির্বাচন করার কথা বলে। এনারা খুব তরুণ বলে আবেগের আতিশয্যে কথা খুব দ্রুত বলে ফেলেন, কিন্তু এই কথাগুলো আসছে আসলে। এবং এটা যে শুধুমাত্র হান্নান মাসুদ বলেছে তা না। কেউ কেউ বলতে পারেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তিনি তো সর্বোচ্চ নেতা নন। এনসিপির পক্ষ থেকে তো সেই পর্যায়ে থেকে কেউ এখনো বলেনি। আমি এই কথাটাকে খুব যৌক্তিক মনে করি না। এবং আমি দেখছি এই নিরাপত্তা পরিস্থিতিকে ভিত্তি করে নির্বাচন হওয়া যাবে না, একটা আলাপ মাঠে ছাড়া হচ্ছে। কয়েকদিন আগেই জামাতের আমির, মানে আমাদের নিশ্চয় মনে আছে, ওটা নিয়ে ভিডিও করেছি, কথা বলেছি, পাটগ্রামে যে বিএনপির লোকজন হামলা করেছে এবং বিএনপির লোকজন 2জন আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে, সেই ছিনতাই করাটা উল্লেখ করে বলছেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? মজার ব্যাপার, জামাত আমির কিন্তু পটিয়ায় বৈষম্য বিরোধীদের হামলা নিয়ে কথা বলেনি। অত্যন্ত অযৌক্তিক অন্যায় কারণে সেখানে হামলা হয়েছে, এনসিপির
সর্বোচ্চ পর্যায়ের নেতা পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার আলাপ করেছেন, এমনকি শেষ পর্যন্ত সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে, তিনি সেটা আনেননি। যাই হোক, থানা আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কথা। এখন গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটলো, এমনি আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, উইচ ইজ নট রং, যে একটা নির্বাচন যদি হয়, গোপালগঞ্জে তো নির্বাচন না হয়ে থাকবে না, তাহলে গোপালগঞ্জে যদি নির্বাচন হতে যায় কী পরিস্থিতি দাঁড়াবে, এই প্রশ্নগুলো আসতে পারে। সাথে থানার উপরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে কোনো সময় মব নেমে পড়ছে, যে কোনো কিছু করছে, যে কোনো কিছু ঘটাচ্ছে। এই পরিস্থিতি যখন, তখন নিরাপত্তা নিয়ে আলাপ। আমি বেশ কিছুদিন থেকে বলছি, অনেকগুলো ইস্যু আসলে মাঠে রাখা হচ্ছে নির্বাচন পেছানো নিয়ে। নির্বাচন কমিশন একটা ইস্যু, সেটারও কিছু আপডেট আছে, সেটা নিয়ে কথা বলবো। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করব না, কিন্তু নিরাপত্তা ইস্যুটাকে আসলে মার্চ মাসে জনাব নাহিদ ইসলাম বীজ বপন করে রেখেছিলেন। তিনি রয়টার্স এবং এএফপিকে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে না, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। একটু খেয়াল করি আমরা, যদি তাই হয়ে থাকে, এখন পরিস্থিতি মাঝে মাঝে আরও খারাপের দিকে যাচ্ছে, এটাও ভুল না কোনো কোনো ক্ষেত্রে। তাহলে ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে? অবশ্য আমি এই প্রশ্ন করতে চাই, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, প্রধান উপদেষ্টার শেষ সীমা হচ্ছে জুন, 4 মাসে কি ম্যাজিক ঘটবে? এই সরকার যখন 1 বছরের বেশি, মানে 1.5 বছর, ফেব্রুয়ারি মানে 1.5 বছরের মধ্যে যদি নির্বাচন, মানে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে না পারে, সে বাকি 4 মাসে কেন পারবে? তার মানে কি নির্বাচন 26 সালের জুনেও না, এটা আরও পরে নিয়ে যেতে হবে? কেউ কেউ 5 বছর টচর আলাপ করছিলেন, সেই জায়গার দিকে যাবে? এই প্রশ্নগুলো আসতে পারে এবং এগুলো খুব ভ্যালিড পয়েন্ট। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই প্লটটা আসলে তৈরি করা হয়েছে, এবং নির্বাচন, মানে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ভালো না, এটার ন্যারেটিভ তৈরির চেষ্টা। নট অনলি দ্যাট, এখন জনাব নাহিদ ইসলাম সরাসরি বলে ফেলেননি, কিন্তু তিনিও তাদের যে সংবাদ সম্মেলন তারা গোপালগঞ্জ থেকে খুলনায় গিয়ে করলেন, সেখানে খুব স্পষ্টভাবে এগুলো বলেছেন। তারা তথ্য পেয়েছেন, তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, তারপরও এরকম ঘটলো। এবং অনেকেই পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন করছেন। একটা সময় সেনাবাহিনী এসে সেখানে হস্তক্ষেপ করেছে এবং এখানে 4 জন মানুষ মারা গেছে। মানে আমরা লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। আমি নিশ্চিত নই কী ধরনের পরিস্থিতিতে এটা করা হয়েছে। লেথাল ওয়েপনের যে কখনো ব্যবহার করা যাবে না তা না, কিন্তু আমাদের বাহিনীগুলো ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগের ইতিহাস আছে। শুধু সেটা না, একজন মোটামুটি বেশ নির্জীব, উনি বেঁচে ছিলেন যতদূর মনে হলো, তার উপরে সেনাবাহিনীর একজন সদস্যের যে আচরণ, তাকে বুট চাপা দেয়া, এরকম কতগুলো ভয়ঙ্কর কাজও আসলে ওখানে হয়েছে, যেগুলো আমরা দেখতে পেরেছি। তো যাই হোক, এই 4 জন মানুষেরও হয়তো মৃত্যু প্রয়োজন ছিল না, কারণ এখানে যদি সরকারের দিক থেকে আগে থেকে যদি ভালনারেবল অবস্থা বোঝা যেত, তাহলে বুঝতে, আমি বলছি এটা বোঝেন তারা সেখানে অনেক আগেই ব্যবস্থা নিতে পারতেন। কারণ আমরা অনেকেই বলি এবং রাইটলি বলি যে সারা দেশের যত লোকজন আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা সব গিয়ে গোপালগঞ্জে একটা সেফ হোম করেছেন, যারা পালিয়ে যেতে পারেননি। সুতরাং ওখানে ওই ধরনের লোকজনের প্রেজেন্স আছে, এবং সেটা যদি এই একটা সফর যদি সরকার তাদেরকে না করতেন, যেহেতু এটা কন্ট্রোলে নেই, তাহলে অন্তত এই পরিস্থিতিগুলো তৈরি হতে পারতো না। কিন্তু মনে হলো সব কিছুর পরও এটা হয়েছে, এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে 16 জুলাই, যেদিন আসলে আবু সাঈদের মৃত্যুর দিন, আমাদের এই আন্দোলনের প্রথম বছর পূর্তিতে আমরা সাঈদকে ঠিকঠাক মতো স্মরণ করতে পারিনি অনেকে, কারণ গোপালগঞ্জ আমাদের যাবতীয় মনোযোগ নিয়ে গেছে। অথচ এই সাঈদের এই ঘটনাটা, বিশেষ করে যদি ভিডিও আমাদের সামনে আসতো, আমি মনেই করি না কোনোভাবে এই মুভমেন্টটা এরপর আর এভাবে এগিয়ে যেত। একজন নিরস্ত্র, একজন তরুণ, তার আশপাশে কেউ নেই, কোনো ঝুঁকি তৈরি করছেন না, তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হলো না। হতেই পারতো, তারা যেহেতু তাদের এই সফরগুলো করছেন, এই দিনটা ওনারা গেছেন সাঈদের কবরে, কিন্তু এই দিনটা ওই জেলায় রাখা, সাঈদের কবরে যাওয়া হতে পারতো, কিন্তু না, সব কিছু ধামাচাপা গেল এবং 4 জন মানুষ মারা গেলেন। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, আমাদের অনেকের সেলিব্রেশন দেখি এবং 2-1 আওয়ামী লীগের লোকজনকে পুলিশ হাতের কাছে পেটাচ্ছে, এটা নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখি। আমাদের মনে রাখতে হবে, খুবই বিপজ্জনক, যদিও সবচেয়ে বিপজ্জনক সময়টাতে আমি এই কথা বলেছি, আওয়ামী লীগের মানুষজনের কাছেও না, তাদের প্রতিও তাদের মানবিক মর্যাদা, মানে একজন মানুষ হিসাবে তার কতগুলো রাইটে তিনি এন্টাইটেলড হবেন। তিনি আওয়ামী লীগ, তিনি বিভৎস সন্ত্রাসী, তিনি যাই হন না কেন, মানে আওয়ামী লীগ যে সন্ত্রাসী না এমনিও সমর্থন করে, আমার তাকেও ভয়ঙ্কর মানুষ মনে হয়।
কিন্তু তারপরও তার সেই রাইটগুলো আছে, তিনি সেগুলো উপভোগ করবেন। সেই জিনিসগুলো খুবই জরুরি ছিল। এই ধরনের ঘটনা যতই ঘটে ততই এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যেখানে এই রাইটগুলো ভায়োলেটেড হয়। আমাদের এই সতর্কতাগুলো ভবিষ্যতে লাগবে। বটম লাইন হচ্ছে, অবস্থা জ্যেষ্ঠ মনে হয় সব জানাশোনার পরও এই ধরনের একটা সিদ্ধান্ত এনসিপি এবং সরকার মিলে নিয়েছে। নির্বাচন পেছানোর আলাপটা যদি এরকম দাঁড়ায়, আমি এটা বলি সবসময়, এই আলাপটা করে এক ধরনের লেভারেজ পেতে চায়, যেমন এনসিপি বিএনপির কাছ থেকে কোনো লেভারেজ চাইতে পারে, দ্যাটস ফাইন, আমি এটাকে খারাপভাবে দেখি না। কিন্তু যদি এটা এরকম হয়ে দাঁড়ায় যে এনসিপি আসলেই নির্বাচন পিছিয়ে দিতে চায়, পিছিয়ে মানে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চায়, এবং সেই ষড়যন্ত্র, আমি ষড়যন্ত্রই বলবো, তারা এই ষড়যন্ত্রের পার্ট হচ্ছে, তাহলে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার হবে। এবং সরকারের দিক থেকেও সেটা, এই সরকার জনগণের শত্রুতে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না, এটা তাদের মনে রাখা উচিত। গোপালগঞ্জের ঘটনা যেভাবে হ্যান্ডেল করা হলো, যেভাবে হতে দেয়া হলো, যা যা ঘটলো, অত্যন্ত অত্যন্ত বেসিক রাজনৈতিক জ্ঞান নিয়ে এটা নিশ্চিতভাবে বলা যেত এটাই হতে যাচ্ছে, কিন্তু হতে দেয়া হয়েছে বলে আমি মনে করি। অল্টারনেটিভ ব্যাখ্যা আছে, কিন্তু আমি এই ব্যাখ্যাটাকেই সিরিয়াসলি গ্রহণ করতে চাই। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। গোপালগঞ্জের এনসিপির একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচির নাম হলো মার্চ টু গোপালগঞ্জ। তার মানে তারা গোপালগঞ্জের দিকে মার্চ করে যাবেন। এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, নানাভাবে মানুষকে উত্তেজিত করা হয়েছে। এবং আমরা দেখেছি কোথাও কোথাও এরকম বলা হয়েছে যে সেখানে যে নাকি, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, যে অনেকে আমাকেও প্রশ্ন করেছে যে গোপালগঞ্জে যে কি তারা বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেবে। এ ধরনের প্রচারণা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিল। এগুলো কারা প্রচার করেছে? যারা প্রচার করেছে তারা কি আওয়ামী লীগকে ভালোবেসে প্রচার করেছে, অথবা তারা কি আওয়ামী লীগকে ঘৃণা করে এটা প্রচার করেছে? তারা কি এনসিপির পক্ষ হয়ে প্রচার করেছে, নাকি এনসিপিকে বিপাকে ফেলার জন্য প্রচার করেছে? তবে এটা ঠিক, গোপালগঞ্জের মানুষ যদি জানে যে সেখানে যে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেওয়া হবে, ওনার কবর ভেঙে দেওয়া হবে, তাহলে গোপালগঞ্জের মানুষ সেন্টিমেন্টাল হবে, আবেগপ্রবণ হবে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমরা কিন্তু এই এনসিপির মধ্যে একটা জিনিস দেখেছি। দেখুন, 17 বছর ধরেন, 16 বছর ধরেন শেখ হাসিনা একটা স্বৈরাচারী শাসন এদেশে কায়েম করেছিল। কে করেছিল? শেখ হাসিনা করেছিল, অথবা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ করেছিল। আপনি এই পর্যন্ত ধরেন, কোনো সমস্যা নেই। এই অপরাধের জন্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই অপরাধকে বিবেচনা করে, এটাকে বিবেচনা করে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে, নিষিদ্ধ করেছে দেশে। তো এটা যেটা তো হয়েছে, সরকার ঘোষণা করেছে, যদি এটা আইনগতভাবে হয়েছে কিনা, মানে আদালতের মাধ্যমে হয়নি, সরকার নির্বাহী আদেশে এই কাজটা করেছেন। সেই নির্বাহী আদেশে করাটা কতটা ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা অন্য বিতর্ক, কিন্তু তারা এটা করেছে। কিন্তু এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায়, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কোথায়? বাট সেগুলো কিন্তু হয়েছে, আমরা দেখেছি। বঙ্গবন্ধুর বিভিন্ন মুরাল ভাঙা হয়েছে সারা দেশে। সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটাকে, ওনার বিভিন্ন চিহ্নকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা কিন্তু আমরা এই সরকারের মধ্যেও দেখেছি এবং এনসিপির নেতাদের মধ্যেও দেখেছি। যে এনসিপির নেতারা আগে গলার রগ ফুলিয়ে আমার বঙ্গবন্ধু নামে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন, কথা বলতেন, পুরস্কার পাওয়ার চেষ্টা করতেন, তারা এখন বঙ্গবন্ধুকে পারলে মানে যাচ্ছে তাই হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করেন। সেটা যেটাই হোক, এখন এইরকম একটা পরিস্থিতি আগেই ক্রিয়েট করে যখন এনসিপির লোকজন গোপালগঞ্জে যায় মিটিং করতে, তো সেখানে গণ্ডগোল হবে এটাই কিন্তু মানুষের সাধারণ একটা ধারণা। কারণ তারা যাওয়ার আগের থেকে আমাকে বিভিন্ন জন সকাল থেকে ফোন করছিলেন যে ওখানে কী হচ্ছে, গোপালগঞ্জে কী হচ্ছে। শেষ পর্যন্ত কী হয়েছে? শেষ পর্যন্ত গোপালগঞ্জে এনসিপি সেই সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে, 3 জন লোক মারা গেছে। এই 3 জনের যতটুকু পরিচয় পাওয়া গেছে, একজনের নাম হলো দীপ্ত সাহা, তার বয়স 25, আরেকজনের নাম হলো রমজান কাজী, তার বয়স 18, আরেকজনের নাম হলো সোহেল মোল্লা, তার বয়স 41।
এবং এদের আত্মীয়স্বজন যা কিছু বলেছে, তারা কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, পুলিশের গুলি, এর সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এছাড়া আরও প্রায় 9-10 জন গুলিবিদ্ধ অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে এরা কেউ এনসিপির কেউ বলে জানা যায়নি, মানে পুলিশের গুলিতে তারা আহত হয়েছে। এখন এই ঘটনাটাকে আপনারা কীভাবে বিশ্লেষণ করবেন, কীভাবে মূল্যায়ন করবেন, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। তার আগে আমি বরং এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে সরকার কিংবা প্রধান বিরোধী দল বিএনপি কিংবা জামাতে ইসলাম তাদের প্রতিক্রিয়াটা একটু ছোট করে দেখে নিতে চাই। আর তারও আগে বলতে চাই যে এই ঘটনা যখন ঘটে, মানে তারা প্রথমে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির একটা সমাবেশ হয়। সেই সমাবেশের লোক সংখ্যা খুব বেশি ছিল বলে আমার কাছে মনে হয়নি। আমি যতগুলি ভিডিও দেখেছি খুব বেশি লোক ছিল না। তারপরে মিটিংটা শেষ হওয়ার পরে বিপুল সংখ্যক লোক, কয়েকশো লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপি নেতাকর্মীদেরকে ঘিরে ধরে। এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যে সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি এগুলি ছুড়ে তাদেরকে উদ্ধার করে এবং তারা সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে করে এনসিপির নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন। এ হলো ঘটনা। এর মধ্যে পুলিশের সঙ্গে ভূমিকা, পুলিশের সঙ্গে গোলাগুলি, পুলিশ অথবা সেনাবাহিনী, তাহলে এই লোকগুলি গুলিবিদ্ধ হয়ে মরলো কেন? আরও যে 9-10 জন গুলিবিদ্ধ হলো, তারাও তো পুলিশ অথবা সেনাবাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। তো গোলাগুলি হয়েছে অনেক কিছু। যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছে এ সময় পুলিশ ও সেনাবাহিনী নাকি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। যে পুলিশ এবং সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, তো লোকগুলি মরলো কেন অথবা লোকগুলি আহত হলো কেন বুঝতে পারলাম না। কিছু যে একটা ঘটবে সেটা কিন্তু আমরা সকালের দিকে টের পেয়েছিলাম। কারণ সদর উপজেলার কাংসুরে এই ধরনের একটা ঘটনা, ওখানে পুলিশের একটা গাড়িতে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। তারপর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও ভাঙচুরের ঘটনা, হামলার ঘটনা ঘটেছে কিন্তু সকালেই। তারপরে এই মিটিংটা আমি বুঝলাম না প্রশাসন কেন করতে দিল, দরকার তো কোনো ছিল না। মিটিংয়েরও তেমন কিছু হয়নি, এটা তো অন্যভাবে হতে পারতো। কিন্তু মারামারি ঘটাতে হবে, ভাঙচুর করতে হবে, লোকজন মরতে হবে। প্রশাসন যখন কোনো মিটিংয়ে 144 জারি করে, নানা রকম পরিস্থিতি বিবেচনা করে, প্রশাসন কি জানতো না এখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? জানা উচিত ছিল। আমি প্রশাসনের ভূমিকার কিন্তু সমালোচনা করা প্রয়োজন বলে মনে করি। আসুন আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির কর্মসূচিকে হামলাটাকে ন্যাক্কারজনক বলেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি যদি ওনার কথাটা পড়ে শোনাই তাহলে উনি কী বলেছেন। উনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দেখুন, উনি বলেছেন যে এই যে নৈরাজ্য সৃষ্টি, এর মাধ্যমে এই দুষ্কৃতিকারী গোষ্ঠী ফয়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এটা কিন্তু হতে পারে, কারণ আমি এর মধ্যে দেখেছি এই হামলা এবং পুলিশের গুলিতে আহত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু আপনার অডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি। আওয়ামী লীগের যে সভাপতি সাদ্দাম হোসেন, তার একটা অডিও আমি দেখেছি, সে অনেক রকম উত্তেজনাকর বক্তব্য কিন্তু দিচ্ছেন। এটা একটা উত্তেজনাকর ব্যাপার হতে পারে, এটা নিয়ে কেউ ফয়দা লুটতে পারে। এবং খুব আমি বিশ্বের সঙ্গে এটাও লক্ষ্য করি, আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু দেশে নাই, তারা বিদেশে বসে বসে বাণী ছাড়ে এবং ওইখান থেকে সে অনেককে উস্কায়। এবং উস্কানোর পর যখন ঘটনাগুলি ঘটে তখন আওয়ামী লীগের যারা দেশে থাকে তারাই কিন্তু বিপদগ্রস্ত হয়। যাই হোক, এটা তাদের ব্যাপার, তারা এরকম করেও আরাম পায় আর এরকম মেনেও আরাম পায়, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। জামায়াতের আমির একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন, লিখেছেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। এখানে সরকারকে কিন্তু দায়ী করা হচ্ছে এবং সরকার তারপরে কী করবে এটাও দেখার বিষয়। দেখুন, সরকারের ব্যবস্থা নিয়েছে, তারা আজকে বুধবার রাত 8টা থেকে সেখানে কারফিউ জারি করেছে গোপালগঞ্জে।
এই কারফিউ চলবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। কেন এই মুহূর্তে কারফিউর কী দরকার ছিল? হয়তো এনসিপির কেউ নাই, তার মানে এই কারফিউ জারি করা হয়েছে মূলত আমার যেটা ধারণা যে অপরাধীদেরকে ধরার জন্য। যদি এটা হয় ভালো, আমি এটা কিছু বলতে চাই না, কিন্তু প্রশ্ন হলো এটা আজকে সন্ধ্যায় প্রেস উইং জানিয়েছে এবং তারা আরও জানিয়েছে এটার জন্য পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু নাকি মনিটরিং করা হচ্ছে। এটা জানা গেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ফেসবুক পোস্টে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না, মানে ওখানকার যারা আছেন তারা কেউ ঘর থেকে বের হবেন না আপনারা, যদি জীবন মৃত্যুর মতো অবস্থা না হয়। সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ... ভেঙে দেওয়া হবে। এই ... বলতে কী বোঝানো হয়েছে? আপনি কি ভেঙে দেবেন? আস্তানা ভেঙে দেবেন? সেটা হলে ভালো, নাকি অন্য কিছু ভেঙে দেবেন জানি না, নাকি কারো ঘাড় ভেঙে দেবেন তাও বলতে পারবো না। এবং ওখানে আরও লিখেছেন পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ নির্দেশনা দিচ্ছেন, কোনো আপত্তি নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা দিচ্ছেন, তাও কোনো আপত্তি নেই, ওনারই তো মন্ত্রণালয় উনি দিবেন। কিন্তু এখানে যুব ক্রীড়া উপদেষ্টার কাজটা কি? মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাজটা কি? উনি কি এ ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক অভিজ্ঞতা প্রাপ্ত কোনো ব্যক্তি? ওনার কি এই বিষয়ের উপর বিশেষ কোনো ট্রেনিং আছে? নাই। এটা কি ওনার মন্ত্রণালয়ের মধ্যে পড়ে? তাও পড়ে না। তাহলে উনি কেন? উনি কি অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি? না, তাও তো নয়। উনি তো পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম একজন ব্যক্তি। তাহলে উনি এখানে কেন? এবং উনি কেন এই জিনিসটা ওনার ফেসবুকে দেন? এটার মাধ্যমে মানুষের কাছে কি মেসেজ ছড়ায়? তাহলে কি এখানে একটা রাজনৈতিক প্রতিহিংসার কিছু ঘটনা ঘটবে? এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে অলরেডি প্রশ্ন আকারে এসেছে। আমি জানি না এটা আলটিমেটলি কী হবে, সামনের দিনগুলোতে আমাদের কী দেখতে হবে। তবে আমি খালি এটুকু বুঝি, এই সামনের দিনগুলো গোপালগঞ্জের মানুষের জন্য ভালো কিছু ঘটবে বলে আমার কাছে মনে হয় না। যদি সেটা হয়, গোপালগঞ্জ নিয়ে অনেক কথা আছে। হাসিনার আমলে এই যে জেলার লোকজন অনেক বাড়তি সুবিধা পেয়েছে, এটা যেমন সত্য। তার আগে দেখেছি বিএনপি আমলে বগুড়ার লোক বাড়তি সুবিধা পেয়েছে, এটাও সত্য। তার অনেক পরে বর্তমানে দেখছি ইউনূস সাহেবের আমলে চট্টগ্রামের লোক সুবিধা পাচ্ছে, এটাও সত্য। এবং গ্রামীণ ব্যাংকের লোকজন সুবিধা পাচ্ছে, এটাও সত্য। এগুলো তো আমরা দেখে আসছি। এগুলো তো আমাদের ক্ষমতায় যারা থাকে তাদের কালচারে পরিণত হয়েছে। এখন একদল যখন নেমে যায়, আরেকদল তাদের ওই জেলাগুলিকে তখন নানা রকমভাবে নির্যাতনের মুখে পড়তে হয়। কেন পড়তে হয় জানি না। এখন গোপালগঞ্জের জন্য সেই সময়টা চলে এসেছে কিনা আমি সেটাও বলতে পারবো না। আমি খালি একটা কথা বলবো, আজকে ছিল 16ই জুলাই। জুলাই আন্দোলনের সবচেয়ে স্পার্কিং যে মুভটা সেটা আজকের দিনে হয়েছিল। আজকের এই দিনে এনসিপিকে কেন গোপালগঞ্জেই যেতে হলো? এনসিপির সারা দেশে যে পদচারণা, ততটা পদচারণা কি গোপালগঞ্জে আছে? থাকার কোনো কারণ নাই। এনসিপি সারাদিন যেভাবে বঙ্গবন্ধুর নামে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, সেটা শোনার পর ওনারা কি আশা করেছিলেন যে গোপালগঞ্জের লোক তাদের ফুলের মালা নিয়ে তাদেরকে বরণ করবে? তাহলে গোপালগঞ্জেই কেন? তাহলে কি এই যে গণ্ডগোলটা হবে, এই গণ্ডগোলটাকে মানে ইনিশিয়েট করার জন্য কোনো মতলব কারো ছিল? অথবা প্রশাসনই বা কেন এই ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারলো না? এটাও কিন্তু প্রশ্ন আকারে আমার ধারণা আসবে। সাধারণ মানুষ এই সমস্ত প্রশ্ন করছে। আপনি হয়তো বলবেন সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়া দরকার কি? দেব না, আপনি দেবেন না, কিন্তু মানুষের মনে প্রশ্নগুলি কিন্তু বিদ্যুৎ বেগে ছড়িয়ে যাবে। এবং সারা দেশের মানুষের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন থাকে, সেটা সরকারের জন্য অথবা রাজনৈতিক দলগুলোর জন্য, যারা এই মুহূর্তে খুবই ক্ষমতাধর রাজনৈতিক দল, তাদের জন্য কিন্তু সুখকর কোনো ফল নিয়ে আসবে না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।